ভয়াবহ বন্যায় লন্ডভন্ড নেপালে প্রাণহানি বেড়ে ৩৫৯, এখনো বহু নিখোঁজ, চলছে উদ্ধার তৎপরতা, ফের দুর্যোগের শঙ্কা। হিমালয় কন্যার বুকে বন্যায় নিখোঁজদের অধিকাংশই পর্যটক, সবচেয়ে বেশি ভারত ও যুক্তরাষ্ট্রের। উদ্ধার অভিযানে নেপালি সেনারা, আছে চীনও। দিল্লির ছাত্র বিক্ষোভের পরও থামেনি আন্দোলন, উত্তপ্ত একের পর এক রাজ্য, চাপে মোদী সরকার, আস্থা ফেরানোই চ্যালেঞ্জ। চলে যাব পুরো খবরে। আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে লন্ডভন্ড নেপালে প্রাণহানি ৩৫৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে স্বজনদের খোঁজে চলছে উদ্ধার অভিযান, কমছে নিখোঁজদের জীবিত ফেরার আশাও। দ্বিতীয়বার আকস্মিক বন্যার তীব্র আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, জারি করা হয়েছে সতর্কবার্তাও। এক মুহূর্তের প্রলয়, তছনছ পুরো জনপদ। নেপাল তিব্বত সীমান্তে হিমবাহ ধসের পর নেমে আসে ভয়াবহ আকস্মিক বন্যা। তাতেই লন্ডভন্ড হিমালয় কন্যা নেপাল। পাহাড় থেকে নেমে আসা কাদা, পাথর আর পানির প্রবল স্রোত মুহূর্তেই গ্রাস করে ঘরবাড়ি, সড়ক ও সেতু। ভয়ঙ্কর এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ, এখনও নিখোঁজ অনেকে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন পরিবারের সদস্যরা, উদ্ধার কর্মীরাও চালাচ্ছেন তল্লাশি। কিন্তু সময় যত গড়াচ্ছে, মানুষগুলোর জীবিত ফেরার আশাও ততই ক্ষীণ হচ্ছে। বন্যার পানি ঘরে ওঠায় ছাদে আশ্রয় নেই। পরে পানি নামলেও ভূমিধসে আমার স্ত্রী চাপা পড়েন। ৪-৫ ঘন্টা পর হেলিকপ্টার আমাকে উদ্ধার করলেও আমার স্ত্রী এখনো নিখোঁজ। এরপরও সবচেয়ে বড় উদ্বেগ এখন সামনে। বিশেষজ্ঞদের আশঙ্কা, উজানি নদীর প্রবাহ কোথাও কোথাও ভূমিধস ও ধ্বংসাবশেষে আটকে গিয়ে জমে আছে। ভারী বৃষ্টি হলে সেই প্রাকৃতিক বাধা ভেঙে মুহূর্তেই নেমে আসতে পারে নতুন ঢল। এতে আরেকটি আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে নেপালের ভয়াবহ এই দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত, পাকিস্তান, কানাডা, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। নেপালের বন্যার ঢেউ ছড়িয়েছে প্রতিবেশী ভারত ও চীনেও। তিব্বতে ক্ষয়ক্ষতি ও নিখোঁজের সংখ্যা বাড়ছে, আর ভারতের বিহার ও উত্তরপ্রদেশে তৈরি হয়েছে নতুন বন্যার আশঙ্কা। আসমাতুলি, নিউজ 24। নেপাল ও তিব্বতে হঠাৎ বন্যা ও ভূমিধসের ভয়াবহ ঘটনায় নিখোঁজ প্রায় ১,৫০০, যাদের মধ্যে রয়েছেন শত শত বিদেশি নাগরিক। তাদের উদ্ধারে চলছে ব্যাপক তৎপরতা, সহায়তার হাত বাড়িয়েছে বিভিন্ন দেশ। প্রায় ৫,২০০ মিটার উচ্চতায় ভেঙে পড়ে হিমবাহের একটি বড় অংশ, আছড়ে পড়ে বিপুল পানি, পলি ও পাথর নিয়ে। বরফ, পাথরের সেই ধস আঘাত হানে তিব্বতের লেন্দে নদীতে। নেপাল চীন সীমান্তের প্রায় ২০ কিলোমিটার উত্তর পূর্বে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় নদীর প্রবাহ। পরে প্রাকৃতিক বাঁধ ভেঙে নেমে আসে শক্তিশালী ঢল, সেই ঢলে বিলীন ঘরবাড়ি, সড়ক সহ বহু অবকাঠামো। এতে নিখোঁজ শত শত বিদেশি সহ হাজারো মানুষ। সামনে এসেছে ২৯ দেশের ৪৭৬ বিদেশি নাগরিকের নিখোঁজের তথ্য। তার মধ্যে ভারতের ১৭৭, যুক্তরাষ্ট্রের ৬৩ সহ অনেক পর্যটক নিখোঁজ, যা বেড়েই চলেছে। এই দুর্যোগ মোকাবিলায় নেপালের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ইউরোপীয় ইউনিয়ন সক্রিয় করেছে কোপারনিকাস জরুরি ব্যবস্থাপনা সেবা। স্যাটেলাইটের ছবি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত এলাকা শনাক্ত ও উদ্ধার তৎপরতায় সহায়তা করছে তারা। ক্ষতিগ্রস্ত অঞ্চল জুড়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ৫,০০০ নেপালি সেনা, আছে চীনও। নীরব দাস, নিউজ 24। নেপালের অপরূপ সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর দুর্যোগের ঝুঁকি। কি তার কারণ? মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, হিমবাহ ধসে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা হয়েছে, সাথে ছিল ভূমিধসও। একদিকে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট, অন্যদিকে বরফে ঢাকা হিমালয় আর অসংখ্য ট্রেকিং রুট। প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর নেপালে ভিড় করেন বিশ্বের নানা প্রান্তের পর্যটক, কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই রয়েছে বড় ঝুঁকি। নেপালের পাহাড়ি ভূমি অত্যন্ত খাড়া। বর্ষা মৌসুমে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি দুর্বল হয়ে পড়ে। তখন ভূমিধস, আকস্মিক বন্যা ও নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ার ঘটনা ঘটে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় দুর্যোগ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে হিমবাহের একটি অংশ ধসে পড়া। বরফ, পাথর ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত নেমে এসে নদীতে আকস্মিক পানির ঢল তৈরি করে। মুহূর্তেই সেই স্রোত ভাসিয়ে নেয় নদী তীরের বসতি, সড়ক ও সেতু। তবে প্রশ্ন উঠছে, এত ঝুঁকির মধ্যেও কেন পর্যটকের ঢল? বিশেষজ্ঞদের মতে নেপালের অর্থনীতিতে পর্যটন গুরুত্বপূর্ণ একটি খাত। পর্বতারোহণ, ট্রেকিং, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি ধর্মীয় তীর্থযাত্রার জন্য দেশটিতে আসেন বিপুল সংখ্যক মানুষ। এবারের দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি সাবরুবেসি, যা জনপ্রিয় ট্রেকিং রুটের অন্যতম প্রবেশদ্বার। একই পথ ব্যবহার করেন তিব্বতের কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে যাওয়া তীর্থযাত্রীরাও। ফলে বর্ষাকাল হলেও ওই অঞ্চলে পর্যটক ও তীর্থযাত্রীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেকেই এমন দুর্গম এলাকায় চলাচল করেন যেখানে সড়ক যোগাযোগ সীমিত এবং দুর্যোগের পূর্বাভাস পাওয়া বা দ্রুত উদ্ধার করাও কঠিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বন্যা ও ভূমিধসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নেপাল থেকে আরো জানাচ্ছেন সাজিদ সুমন। সাজিদ, এই মুহূর্তে নেপালের পরিস্থিতি ঠিক কেমন দেখছেন? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অবস্থা কি, সেটি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। সবচেয়ে আপনি জানেন যে নেপালের আকস্মিক বন্যার ঘটনায় এখন পর্যন্ত 350-রও বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় প্রায় 1,500 মানুষ এখন পর্যন্ত নিখোঁজ হয়েছেন, যার বেশিরভাগই পর্যটক বলে জানা গেছে। নেপালের ক্ষতিগ্রস্ত এলাকায় নেমে আসা তীব্র ঢলে এলাকাগুলো সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ঘটনায় 20টিরও বেশি ব্রিজ এবং ঘরবাড়ির পাশাপাশি রাস্তাঘাট সবকিছুই সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে, যে কারণে এই নেপাল এবং কাঠমান্ডুর থেকে অন্যান্য এলাকায় যাওয়ার যে একমাত্র রাস্তাটি ছিল সেটিও বন্ধ হয়ে গেছে, যে কারণে পোখরায় বা কাঠমান্ডুর বাইরে অবস্থানরত যারা আছেন তাদেরও যাতায়াতে আসলে আশঙ্কার ভিতরে পড়ে গেছেন যে তারা আসলে কিভাবে এখান থেকে বের হবেন। আর ক্ষতিগ্রস্ত এলাকায় গুলো একদমই ভস্মীভূত হয়ে গেছে পাহাড়ি ঢলের কারণে, কাদার কারণে সবকিছু ঢাকা পড়ে গেছে। ওখানে এখন উদ্ধার অভিযান চলছে এবং নেপালের স্থানীয় প্রশাসন, নেপালের আর্মি, নেপালের অন্যান্য যে প্রশাসনিক বাহিনী আছে তারা হেলিকপ্টারের মাধ্যমে পর্যটকদের উদ্ধারের কাজ চালাচ্ছে এবং অন্যান্য যে আটকে পড়া মানুষদের এখন পর্যন্ত উদ্ধারের কাজ চলমান রয়েছে। সাজিদ, ধন্যবাদ আপনাকে। দিল্লিতে ছাত্র বিক্ষোভের 1 মাস পরেও কমেনি মোদী সরকারের ওপর চাপ। পরীক্ষা ও নিয়োগে অনিয়মের অভিযোগে আন্দোলন ছড়াচ্ছে একের পর এক রাজ্যে। এর মধ্যেই বিক্ষোভে নারীদের ভাষা ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নারী পুরুষের সমতার নতুন বিতর্ক, জানিয়ে সরব বিরোধী শিবির। দিল্লি থেকে রাঁচি, রাঁচি থেকে পাটনা, এক রাজ্য থেকে আরেক রাজ্যে ছড়িয়ে পড়ছে তরুণদের ক্ষোভ। আর সে ক্ষোভের আঁচ পৌঁছেছে মোদী সরকারের দরজায়। পরীক্ষা ও নিয়োগে অনিয়মের অভিযোগে 1 মাস আগে দিল্লিতে শুরু হওয়া আন্দোলন এখনো থামেনি। 5 সেপ্টেম্বর ফের রাজপথে নামার ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দিল্লির সেই ছাত্র বিক্ষোভ মোদীর 12 বছরের শাসনে অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে সামনে আসে। পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবুও থামেনি উত্তাপ। চাকরি পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। তবে রাজ্য সরকারের প্রধান দাবি পূরণের আশ্বাসে কিছুটা কমে আন্দোলনের উত্তাপ। এর রেশ কাটতে না কাটতেই ক্ষোভে ফুঁসছে দরিদ্র ও জনবহুল রাজ্য বিহার। রাজধানী পাটনায় শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়ম পরিবর্তনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। অভিযোগ, নতুন পদ্ধতিতে বাড়ছে বৈষম্য ও অনিশ্চয়তা। এরই মধ্যে সামনে এসেছে আরেক বিতর্ক। দিল্লির বিক্ষোভে তরুণীদের কড়া ভাষা ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন ভাষা ব্যবহারকে সমাজ ও সংস্কৃতির জন্য অস্বস্তিকর বলেছেন তিনি। পাল্টা প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশ্ন, ভাষা ব্যবহারে নারী পুরুষ কেন আলোচনায়? ফলে পরীক্ষা ও নিয়োগের স্বচ্ছতার দাবি ছাড়িয়ে ভারতের ছাত্র আন্দোলন এখন স্পর্শ করছে কেন্দ্রীয় রাজনীতি, সংস্কৃতি ও নারী পুরুষের সমতার বিতর্কেও।
আসমাতুলি, নিউজ 24। ইরানের সাথে চলমান বিরোধ মেটাতে তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের। অর্থনৈতিক আর সামরিক চাপেই জোরালো আস্থা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে তেহরান। পাশাপাশি হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পরিদর্শনে আন্তর্জাতিক সংস্থাকে ঢুকতে দিচ্ছে না তারা। এমন পরিস্থিতিতে সংকট সমাধানে মধ্যস্থতার বার্তা নিয়ে আজ তেহরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী। নিষেধাজ্ঞার ফাঁস আর সামরিক হামলার ক্ষত দুটিকেই সমান কার্যকর অস্ত্র হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। তাই সংঘাত থামাতে তেহরানের সাথে আলোচনার টেবিলে বসতে তাড়া নেই মার্কিন প্রেসিডেন্টের। বসে নেই ইরানও। নতুন করে চাপানো মার্কিন নিষেধাজ্ঞাকে স্রেফ রাষ্ট্রীয় ও অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে দেখছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সদস্য দেশগুলো যেন এই অযৌক্তিক নিষেধাজ্ঞা বাস্তবায়নে পা না বাড়ায় সেই কড়া বার্তা দিয়ে ইতোমধ্যে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে তেহরান। সাম্প্রতিক সামরিক হামলায় ক্ষতবিক্ষত পারমাণবিক স্থাপনাগুলোর আশেপাশেও আন্তর্জাতিক পরিদর্শকদের ঘেঁষতে দিচ্ছে না তেহরান। নতুন কোনো প্রোটোকল বা নিয়ম তৈরি না হওয়া পর্যন্ত জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থার জন্য এসব ক্ষতিগ্রস্ত সাইটের দরজা পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা। এই স্থাপনাগুলোর নিরাপত্তার বিষয়ে IAEA এর নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত এবং সামরিক হামলার শিকার হওয়া স্থাপনার ক্ষেত্রে তাদের প্রোটোকল কি তা জানাতে হবে। তাদের এমন কোনো প্রোটোকল নেই। উল্টো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপে তারা এখন ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দেখতে চাইছে। এমন জটিল সমীকরণের মাঝেই তেহরান সফর করছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান। বিবদমান পক্ষগুলোর দূরত্ব কমিয়ে আলোচনার নতুন পথ খুলতেই ইরানি কর্মকর্তাদের সাথে বৈঠকে বসছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমে। ধন্যবাদ।